শুরু করছি মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় 4 তাপের ঘটনাসমূহ। তরলের তাপীয় প্রসারণ। আজকের পর্ব 2C। এর আগের পর্বে আমরা কি আলোচনা করেছি একবার বলে দিচ্ছি। 2A পর্বে আলোচনা করেছিলাম প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ। এখানে কয়েকটা বিষয় আমরা উদাহরণের সহযোগে আলোচনা করেছিলাম। 2B পর্বে আমরা আলোচনা করেছিলাম তরলের যে দুই ধরনের প্রসারণ হয়, আপাত প্রসারণ বা তরলের আপাত আয়তন প্রসারণ এবং প্রকৃত প্রসারণ বা তরলের প্রকৃত আয়তন প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। একটা পরীক্ষার সাহায্যে আমি সবিস্তারে ব্যাখ্যা করেছিলাম এই দুই ধরনের প্রসারণ কিভাবে হয়। আজকের আলোচনার বিষয় হবে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ যে দুই ধরনের প্রসারণ আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ, তার গুণাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, আর একটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই দুই ধরনের গুণাঙ্ক নিয়ে আজকে সবিস্তারে আলোচনা হবে। প্রথমে দেখে নিই যে প্রশ্ন কি আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে একটু বুঝে নেবে। আগে প্রশ্নগুলো বলে দিচ্ছি। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও, ইহার গাণিতিক রাশিমালা লেখো। প্রশ্ন নম্বর 9। এর আগের পর্বে 8 পর্যন্ত আলোচনা করেছিলাম। প্রশ্ন নম্বর 10। তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ইহার গাণিতিক রাশিমালা লেখো। প্রশ্ন নম্বর 11। তরলের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন। প্রশ্ন নম্বর 12। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রশ্ন নম্বর 13। তরলের আপাত বা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এর একক এবং মাত্রা লেখো। শেষ প্রশ্ন, পার্থক্য লেখো, অর্থাৎ যে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে এদের মধ্যে বেসিক পার্থক্য নিয়ে আলোচনা হবে। পর্ব 2Bতে আমরা আলোচনা করেছিলাম, এটা অল্প করে একটু বলে দিই, যে প্রথমে একটা গোলতল ফ্লাক্স নেওয়া হয়েছে, তার মধ্যে জল নেওয়া হয়েছে। এই জলের আর এই ফ্লাক্সের মধ্যে একটা সরু নল প্রবেশ করানো আছে নিচু অবধি। এর ফলে কি হয়, তরলের নিজস্ব একটা ধর্মের মাধ্যমে বা সাহায্যে এই নল দিয়ে কিছুটা জল উপরের দিকে উঠে আসবে। এখানে একটা স্কেল রাখা আছে, এই স্কেলের সাহায্যে আমরা রিডিং নেব যে জলের লেভেলটা কত দূর গেছে। ঠিক আছে। আর এমনভাবে এই সিস্টেমটা করা আছে যে এখান থেকে এর আয়তনটা নির্ণয় করা সম্ভব। তো প্রাথমিক অবস্থায় যখন পরীক্ষাটা শুরু হয়নি তখন এ পজিশনে জলের লেভেলটা ছিল। ঠিক আছে। এরপর আমরা পুরো সিস্টেমটাকে, পরীক্ষার ব্যবস্থাটিকে একটা ফুটন্ত জল বা খুব গরম জলের একটা টাব বা গামলার মধ্যে রেখেছিলাম। এর ফলে কি হয়েছিল, গরম জল থেকে তাপ সংগ্রহ করবে এই কাঁচের পাত্রটি। ঠিক আছে। কাঁচের পাত্রটি তাপের কুপরিবাহী হওয়ায় কাঁচের পাত্রটি উত্তপ্ত হতে অনেকটা সময় নেবে। সেই সময়ে যে পরিমাণ তাপ কাঁচের পাত্রটি সংগ্রহ করবে সেই তাপ কোনো মতেই এই জলের মধ্যে যাবে না, অর্থাৎ কাঁচের পাত্রের মধ্যে রাখা জল ফুটন্ত জল থেকে তাপ সংগ্রহ করতে পারবে না। কারণ যে পরিমাণ তাপ কাঁচের পাত্র সংগ্রহ করে নিচ্ছে তার নিজের আয়তন প্রসারণের কাজে লাগাবে বলে। তার ফলস্বরূপ কি হলো, তার ফলস্বরূপ কাঁচের পাত্রটির আয়তন প্রসারণ হয়েছে। এখানে যে ডট ডট দ্বারা দেখানো হয়েছে, একটা ডট ডট করে দেখানো হয়েছে,
আগের পর্বটা যারা ভালোভাবে দেখেছে এবং বুঝেছে তারা তাড়াতাড়ি বুঝতে পারবে। এই যে দাগটা, এটা হচ্ছে প্রকৃত আয়তন বা ফ্লাক্সের, এই যে কাঁচের যে ফ্লাক্স বা গোলতল যে ফ্লাক্স, এটা প্রকৃত আয়তন, প্রকৃত দাগ। তারপর দেখো, কাঁচের প্রসারণ হওয়ার জন্য এই যে দাগটা, এই দাগটা আর থাকছে না, আয়তনটা কিছুটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার জন্য সামান্যতম হলেও একটু আয়তনটা বেড়ে গেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে এই যে এ দাগ পর্যন্ত যে জলের লেভেলটা ছিল, সেই জলটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। কেন নেমে আসবে? কারণ হলো আয়তনটা প্রসারণ হওয়ার ফলে কাঁচের যে গোলতল, আয়তনটা প্রসারিত হওয়ার কারণে কিছুটা জায়গা গ্যাপ তৈরি হয়েছে, শূন্যস্থান তৈরি হয়েছিল। ফলে ওই শূন্যস্থান পূরণ করার জন্য আমি যে জায়গাটা পেনটা বোলাচ্ছি বারবার, এই জায়গাটা শূন্যস্থান তৈরি হয়েছিল এবং ওই শূন্যস্থান পূরণ করার জন্য এ থেকে নেমে এসে বি পর্যন্ত জলের লেভেলটা চলে এসেছে। ফলে যে পরিমাণ জলের লেভেল নেমে এসেছে, ওই জলটা এই গ্যাপটা পূরণ করেছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর কি হলো? জলটা উষ্ণতা বাড়ানোর জন্য আগুনের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে গামলার জলটা আরও উত্তপ্ত হতে শুরু করে। ফলে অতিরিক্ত যে তাপ শক্তি এই যে গোলতল ফ্লাক্স, কাঁচের ফ্লাক্স বা পাত্রটি সংগ্রহ করবে, কাঁচের ফ্লাক্সটা আয়তনে প্রসারিত হয়ে যাওয়ার পর অতিরিক্ত যে তাপশক্তিটা সে সংগ্রহ করবে বা শোষণ করবে, সেটা আর নিজের প্রসারণের কাজে লাগাতে পারবে না। তাহলে কি হবে না, এই অতিরিক্ত তাপশক্তিটা ট্রান্সফার হয়ে যাবে কাঁচের ফ্লাক্সের ভেতরে রাখা জলের মধ্যে। তারপর কি হবে না, এই যে জলটা রয়েছে, এই জল আয়তনে প্রসারিত হবে, কারণ উত্তপ্ত হবে, উষ্ণতা বাড়বে, ফলে তরল পদার্থে প্রসারণ হবে। আমরা জানি কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরল পদার্থের প্রসারণ অনেকটা বেশি হয়। তারপর কি না, এই জলটা যে আয়তনে প্রসারিত হবে সেটা বাড়তে থাকবে, কিন্তু বেড়ে যাবে কোথায়? লক্ষ্য করে দেখো, এই পাইপ অর্থাৎ যে কাঁচের সরু নলটা আছে, এই নলের মধ্যে দিয়ে জলটা উপরের দিকে উঠতে শুরু করবে। শুরু করার পর এই যে বি পর্যন্ত জলের লেভেলটা ছিল, বি থেকে ধীরে ধীরে জলটা উপরের দিকে উঠতে থাকবে। কতক্ষণ উঠবে না, তরল পদার্থের প্রসারণ যতক্ষণ হবে। তরল পদার্থের প্রসারণ একটা নির্দিষ্ট পর্যন্ত হবে। উষ্ণতা বৃদ্ধি আমি যেভাবে করব, তরলের প্রসারণটা সেভাবেই হবে। তাহলে হলো কি না, বি থেকে সি পর্যন্ত তরলটি প্রসারিত হয়ে এসে থামল। এই ছিল আগের ভিডিওটির পরীক্ষার সারসংক্ষেপ। তো যারা আগের ভিডিওটি অর্থাৎ পর্ব 2 দেখোনি, তারা পর্ব 2 এর ভিডিওটি পুরোটা একবার দেখে নাও, আশা করি বুঝতে পারবে। তাহলে কি বুঝলাম না, একদম শুরুর অবস্থায় আমি ধরে নিচ্ছি প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই প্রাথমিক উষ্ণতায় এই যে গোলতল ফ্লাক্স যে জলটা আছে, তার উষ্ণতা, তার আয়তন, তাহলে তরলের আয়তন কত হবে? আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাই এটাকে বলা হবে V0। ঠিক আছে, আর এখানে আমরা যে দাগটা পেলাম, সেই দাগটাকে এ দিয়ে প্রকাশ করলাম, আগের ভিডিওতে যা দেখালাম। তাহলে এই জায়গাতে এর আয়তনটা কত হবে? V0। ঠিক আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। পরীক্ষার শুরুতে গোলতল ফ্লাক্সে
যে জল আছে তার আয়তন V0 এবং উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কি করা হচ্ছে, এরপর এটাকে গরম পাত্রে রাখা হয়েছে, যে গরম জল অর্থাৎ ফুটন্ত জল আছে সেই ফুটন্ত জলে রাখা হয়েছে। রাখার ফলে এই পাত্রটা তাপ সংগ্রহ করবে এবং নিজের আয়তন প্রসারণে কাজে লাগাবে এবং জলের লেভেল এই যে এ ছিল, এ থেকে নেমে এসে বিতে পৌঁছবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কেন এ থেকে বিতে নেমে এলো। সেটা হচ্ছে পাত্রে যে প্রসারণ হয়েছে তার জন্য একটা গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপ, শূন্যস্থান। সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য এ থেকে তরল পদার্থ নিচের দিকে বি পর্যন্ত নেমে এসেছে। ঠিক আছে, তো এরপর কি হবে, এরপর আবার তাপ প্রয়োগ করে এর উষ্ণতাটাকে বাড়ানো হবে। তরল পদার্থের আয়তন প্রসারণ হবে। তরল পদার্থের আয়তন প্রসারণ হলে সেটা কি হবে, আবার তরল পদার্থ এর ভেতরে প্রবেশ করবে, করে এর যে জলের লেভেলটা আবার বাড়তে থাকবে। দেখো ধীরে ধীরে বাড়ছে। তাহলে তরল পদার্থ বি থেকে বাড়তে বাড়তে একেবারে কোথায় এসে পৌঁছালো, সি বিন্দুতে এসে পৌঁছালো। ঠিক আছে, সি বিন্দুতে এসে পৌঁছালো। তাহলে প্রাথমিক অবস্থান, এই যে প্রাথমিক অবস্থান এর আয়তন ছিল V0 অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, তখন 0 ডিগ্রি সেলসিয়াস হলো। ঠিক আছে, এরপর উষ্ণতা বেড়েছে, উষ্ণতা বেড়েছে, উষ্ণতা বাড়ার ফলে তরল পদার্থের প্রসারণ ঘটেছে, তরল পদার্থের প্রসারণ। আবার বলছি, এ থেকে বিতে, এ থেকে বিতে যখন নামলো তখন কিন্তু তরল পদার্থের সংকোচন হয়নি, তরল পদার্থের প্রসারণও হয়নি, তখন হয়েছে কাঁচের যে গোলতল ফ্লাস্ক বা পাত্রটি তার প্রসারণ ঘটেছে। এ থেকে বিতে তরল পদার্থ নেমে যাওয়ার কারণ হলো গোলতল যে কাঁচের ফ্লাস্ক বা কাঁচের যে পাত্র তার প্রসারণের জন্য। আর বি থেকে সিতে তরল পদার্থ আস্তে আস্তে উপরের দিকে উঠে এসছে, অর্থাৎ তরল পদার্থের প্রসারণ ঘটেছে, তরল পদার্থের প্রসারণ ঘটেছে তাপ প্রয়োগের ফলে। এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে পরীক্ষার শুরুতেই আমরা দেখেছিলাম যে ওয়াটার লেভেল এতে ছিল, আর পরীক্ষার শেষে ওয়াটার লেভেল এলো সিতে। আবার বলছি, পরীক্ষার শুরুতে, পরীক্ষার শুরুতে এটা হচ্ছে শুরু আর এইটা হচ্ছে শেষ। ভালো করে বুঝে নাও যে পরীক্ষা যখন শুরু হয়েছিল তখন এ বিন্দুতে ছিল, আর পরীক্ষা যখন শেষ হলো তখন সি বিন্দুতে হলো। তাহলে আপাত প্রসারণ কি হবে, আপাত প্রসারণ আমাদের কাছে মনে হবে এ থেকে সি, তাহলে এ সি হচ্ছে আপাত প্রসারণ। আশা করি এটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম এই পরীক্ষাটা তোমাদের কোনো এক বন্ধু করছিল, সেই বন্ধু পরীক্ষাটা শুরু করে দিয়ে বাইরে হাওয়া খেতে চলে গেছে, অর্থাৎ আড্ডা মারতে গেছে। তারপর যখন তরল পদার্থ এ থেকে নেমে বিতে এসে পৌঁছলো, সে তখন কিন্তু ওই পরীক্ষার হলে ছিল না। সে যে পরীক্ষাটা করছিল ওই পরীক্ষাটা সে দেখেনি, এ থেকে যখন বিতে এলো। এরপর ঘটনাক্রমে তরল পদার্থের অর্থাৎ তরলের যখন প্রসারণ শুরু হলো তখন বি থেকে সিতে এসে পৌঁছালো, ও এসে তখন দেখতে পেল যে পরীক্ষাটা শেষ হয়ে গেছে। তরল পদার্থের শেষ লেভেল, শেষ লেভেলটা হলো সি বিন্দুতে, সি বিন্দুতে শেষ লেভেলে এসছে। ও দেখে গিয়েছিল
শুরুটা এ বিন্দুতে, এসে দেখলো সি বিন্দুতে শেষ হয়েছে, তাহলে ও কি বলবে? ও বলবে এ থেকে সি তরল পদার্থের যে প্রসারণ হয়েছে সেটাই আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। ঠিক আছে, তো এটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি এবার তরল পদার্থের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা ব্যাখ্যা করব। ঠিক আছে, আচ্ছা, তো একটু মন দিয়ে বুঝবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আয়তন কত? V0। এবার মনে করি যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হলো, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হলো, অর্থাৎ প্রথমে যে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাপ প্রদানের ফলে ফাইনালি, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর এই জায়গাটা T ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বোঝাতে পারছি? যখন ওয়াটার লেভেল শুরুতে এ বিন্দুতে ছিল তখন উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, আয়তন ছিল V0। পরীক্ষাটা যখন শেষ হলো তখন উষ্ণতা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস, আর তখন আয়তন কত হলো? আয়তন হলো VA। ঠিক আছে, VA। এবার VAটা কি আমি একটু বলে দিই। V হচ্ছে অ্যাপারেন্ট ভলিউম অব লিকুইড, অর্থাৎ আপাত আয়তন, তরলের আপাত আয়তন, তরলের আপাত আয়তন। কেন এরকম বলছি বলো তো? কারণ আমরা সবাই বুঝতে পারছি যে তরলের প্রকৃত প্রসারণটা কিন্তু এ থেকে সি পর্যন্ত নয়। আমরা যা চোখে দেখছি, বা তোমার যে বন্ধুটা পরীক্ষাটা করছিল সে কি দেখেছে? সে দেখেছে এ বিন্দুতে শুরু হয়েছে, সি বিন্দুতে শেষ হয়েছে, কিন্তু আসলে তো তা না। আসলে হয়েছিল কি, এ থেকে পিতে নেমে এসেছিল, সেটা হচ্ছে পাত্রের প্রসারণের কারণে। এরপর যখন উষ্ণতা বাড়তে থাকে বি থেকে সিতে গিয়েছিল, অর্থাৎ বি থেকে এতে এলো, এ থেকে সিতে গেল। এটাই হচ্ছে প্রকৃত প্রসারণ, অর্থাৎ তরল পদার্থের প্রসারণটা হচ্ছে বি থেকে সি, এ থেকে সি নয়। তো তোমার বন্ধু দেখলো এ বিন্দুতে শুরু হয়েছে, সি বিন্দুতে শেষ হয়েছে, তাহলে আমাদের চোখের দৃষ্টিতে তরলের প্রসারণ ঘটেছে এ থেকে সিতে। সেটা তো আমাদের চোখের ভুল, আমাদের হিসেবের ভুল। সেই জন্যে আপাত প্রসারণ কথাটা বলা হচ্ছে। তো এই যে আপাত প্রসারণ, সি বিন্দুতে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেই আয়তনটাকে VA লিখলাম। এই আয়তনের রিডিংটা পাওয়া যাবে এইখান থেকে 25, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ সরু নল, এই যে সরু নলের প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদকে আমরা ধরে নিচ্ছি ছোট এ, সরি কি বলা যায়, আলফা ধরছি, আলফা। ঠিক আছে, আলফা ধরছি, অনেক সময় আলফা ধরা যায়। এই আলফা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নয় বা রেডিয়েশনের আলফা নয়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ আমার হাতে যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটার উপরের অংশটা হচ্ছে গোল বৃত্তাকার,
এই বৃত্তাকার অংশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আলফা। তাহলে এই যে রিডিংটা পাওয়া গেছে 25, আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাওয়া গেল আলফা, এই দুটোকে গুণ করলে অর্থাৎ 25কে আর আলফা দিয়ে গুণ করলে আমরা ভি এর মানটা পাবো। তবে বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ এই অঙ্ক তোমাদের আসবে না, শুধু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। ভি এ মানটা পাওয়া যাবে এই রিডিং থেকে, এইটুকু জানলেই চলবে। তাহলে আর একবার আমি ছোট্ট করে বলে দিচ্ছি। পরীক্ষাটা যখন শুরু হয়েছিল এ বিন্দুতে, তখন উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস এবং তরল পদার্থের আয়তন, এই তরল পদার্থের আয়তন ছিল V0। উষ্ণতা যখন বৃদ্ধি পেল, তরল পদার্থের প্রসারণ ঘটেছে। আমাদের চোখের দৃষ্টি ভুলের জন্য আমরা দেখতে পাচ্ছি এ থেকে সি পর্যন্ত তরলের প্রসারণ ঘটেছে। সেই যে প্রসারণটা, সেটাকে আমরা এসি বলছি, তরলের আপাত প্রসারণ হয়েছে। সেটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করব, নাম দিলাম ভিএ। ভিএকে বলা হচ্ছে তরলের আপাত আয়তন, যাকে ইংরাজিতে বলা হচ্ছে অ্যাপারেন্ট ভলিউম অফ লিকুইড, ভিএ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে তরলের প্রসারণটা তাহলে কত হলো? তাহলে তরলের আপাত প্রসারণ কত হলো সেটা হচ্ছে এসি। তো বলে ফেলো, অন্তিম আয়তন বিয়োগ প্রাথমিক আয়তন। ঠিক আছে, V0 হচ্ছে প্রাথমিক আয়তন আর VA হচ্ছে অন্তিম আয়তন। ক্লিয়ার? তাহলে দুটো টার্ম আমরা জানলাম। এরপর কি আসবে না, উষ্ণতা বৃদ্ধি। তো উষ্ণতা বৃদ্ধি কত হবে? প্রাথমিক উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস আর অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হবে? T থেকে 0 বাদ দিলে T হয়, তাহলে T পেয়ে গেলাম। এখান থেকে আমরা তরল পদার্থের আপাত প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা কিভাবে করতে হবে সেটা শিখব। তো প্রথমে আমি গাণিতিক রাশিমালাটা বলছি। গাণিতিক রাশিমালা, ঠিক আছে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রাশিমালা। দেখো, যেহেতু তরল পদার্থের আয়তন প্রসারণ হয় তাই গামা লিখব। এই আপাত এর ইংরেজিটা মনে রাখবে অ্যাপারেন্ট। এই যে এ, সেই এটা বসালাম, ইকুয়াল টু কী হয়? তরলের আপাত প্রসারণ, প্রাথমিক আয়তন, উষ্ণতা বৃদ্ধি। তাহলে আপাত প্রসারণ কত হবে? অন্তিম যে আয়তন VA মাইনাস V0। ঠিক আছে, এই যে এখানে লিখলাম এসি, এ থেকে সি, অন্তিম মানে এ থেকে সি, এটাই হচ্ছে আপাত আয়তন প্রসারণ VA মাইনাস V0। আর উষ্ণতা বৃদ্ধিটা কত হবে? এই হচ্ছে T, উষ্ণতা বৃদ্ধি। আর প্রাথমিক আয়তন হচ্ছে এইটা V0। এই হচ্ছে গাণিতিক রাশিমালা। এখন সংজ্ঞাটা কিভাবে পড়ব আমরা, এইটা কিন্তু ভালো করে মনে রাখবে। এই ধরনের সংজ্ঞা মুখস্থ করতে নেই, মুখস্থ করবে না। ঠিক আছে, সংজ্ঞা মুখস্থ করবে না। কিভাবে করবে না, মনে রাখার টেকনিক হচ্ছে এই যে V0 দেখতে পাচ্ছ, তাহলে এই V0টাকে বলতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হবে তার প্রতি একক আয়তন। কি বললাম? 0 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই তরল পদার্থের যে আয়তন হবে তার প্রতি একক আয়তনে, এই কথাটা বলতে হবে। আর একটা কী বলতে হবে? টি। টিটাও নিচের দিকে আছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের যে ভিডিওগুলো করেছি সেখানে আমি অনেকবার করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে সংজ্ঞা মুখস্থ করবে না। কিভাবে মনে রাখবে? এই যে লাইনটা আছে, এই লাইনের নিচে আছে V0 এবং T। V0কে প্রতি একক আয়তনের কথাটা লিখবে, টিকে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি লিখলাম। ঠিক আছে, এই কথাটুকু বলতে হবে।
তাহলে কি হচ্ছে না, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে, প্রতি একক আয়তনে যে আপাত আয়তন হয়, যে আপাত আয়তন প্রসারণ হয়, আপাত আয়তন প্রসারণ, যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, তো আমি সংজ্ঞাটা লিখে আবার বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেওয়ার চেষ্টা করো। এই হচ্ছে গামা এ ইকুয়াল টু VA মাইনাস V0, এটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ ডিভাইডেড বাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে কি হচ্ছে, নিচে যে টি আছে এইটাকে কি বলতে বলেছি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, এরপর কি না এইটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের, এরপর চলে যাচ্ছে V0টাকে কি বলবো, প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে যে, এবার এইটা এই যে উপরের যে অংশটা VA মাইনাস V0 আপাত আয়তন প্রসারণ, তাহলে যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরল পদার্থের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এখানে একটা কথা, 0 ডিগ্রি সেলসিয়াস নির্দিষ্ট ভরের কোনো তরলের ভরটা কিন্তু নির্দিষ্ট হতে হবে, পরিবর্তনশীল হলে হবে না। বাইরে থেকে আরও তরল পদার্থ ঢেলে তরলের পরিমাণ বাড়াবো সেটাও চলবে না, তরল পদার্থ তুলে নেব তাও চলবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, নিচে V0 আছে অর্থাৎ আর টি আছে, টি মানে হচ্ছে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য V0 মিনস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল পদার্থের যে আয়তন হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো তরলের, যেহেতু এটা নিচে আছে তাই এই কথাটা লিখব, প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে, এবার উপরেরটা VA মাইনাস V0 যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরল পদার্থের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। হয়তো তোমাদের মনে হতে পারে আমি বারবার তোমাদের কেন বলছি, দেখো এই বিষয়টা যদি বুঝে ফেলতে পারো পরিষ্কারভাবে, তাহলে এর পরের যে সংজ্ঞাটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা কিন্তু তোমরা চটপট বুঝে ফেলতে পারবে। এবারে চলো আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কে যাই। এরপরে পরীক্ষার যেটা প্রকৃত যে প্রসারণটা হয়েছিল তোমরা বুঝে গেছো সেটা অলরেডি, তরল পদার্থের প্রকৃত যে প্রসারণটা শুরু হয়েছিল বি থেকে এ। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি কিন্তু T°C, তরল পদার্থের প্রকৃত যে শুরুর দিকে আয়তন ছিল V0 এবং তার যে আয়তন বৃদ্ধি হয়েছে সেই আয়তন বৃদ্ধি বা লাস্ট যে আয়তন সেটাকে আমরা VR দিয়ে প্রকাশ করব, কারণ এটা হচ্ছে রিয়েল মানে হচ্ছে প্রকৃত, রিয়েল ভলিউম অফ লিকুইড, অর্থাৎ তরলের প্রকৃত আয়তন। ঠিক আছে, অর্থাৎ কিছু না, এটা যেমন VA বলেছি এ থেকে C, আর প্রকৃত প্রসারণটা হচ্ছে B থেকে C, সেটা হচ্ছে প্রকৃত আয়তন। ঠিক আছে, প্রকৃত আয়তন হচ্ছে VR। তাহলে প্রকৃত আয়তন প্রসারণ কত হবে, চটপট বলে ফেলো, প্রকৃত আয়তন প্রসারণ কত হবে। ছবির কাছে নিয়ে যাচ্ছি, প্রকৃত আয়তন শুরু হয়েছিল B থেকে C। ঠিক আছে, তাহলে প্রকৃত আয়তন প্রসারণটা হচ্ছে BC। ওকে, এটা কি হবে, এর আয়তন প্রসারণটা VR বিয়োগ V0, অর্থাৎ 0°C উষ্ণতায় আয়তন আর হচ্ছে T° উষ্ণতা বৃদ্ধির ফলে, এই যে T°C উষ্ণতা বৃদ্ধি পেয়েছে এর ফলে প্রকৃত যে আয়তন হয়েছিল সেটা হচ্ছে VR
এটাই হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। ঠিক আছে, আর আশা করি এটা তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দেব। তরলে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা 9-এ এটা দিয়েছি, ঠিক একইভাবে তোমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দেওয়া হবে। আচ্ছা, এই লেখাটা আমার লেখা হয়নি, তবু বলে দিচ্ছি। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রাশিমালা তোমরা লিখবে V0 = 0 ডিগ্রি উষ্ণতায় তরলের আয়তন। এখানে কোনো একক লিখবে না, সি, এফ বা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি কেলভিন এইসব লেখার দরকার নেই, এটা জেনারেলি। আর VA = T ডিগ্রি উষ্ণতায় আপাত আয়তন। ঠিক আছে, এটা লেখার পর এবার গামা A = এইটা। ওকে, এই পর্যন্ত হচ্ছে গুণাঙ্কের রাশিমালা কিভাবে লিখতে হয়, আর সংজ্ঞাটা কিভাবে লিখতে হবে সেটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক একইভাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ব্যাপারটা বলছি। V0 = 0 ডিগ্রি উষ্ণতায় তরলের আয়তন, VR = T ডিগ্রি উষ্ণতায় তরলের প্রকৃত আয়তন। ক্লিয়ার? তাহলে গামা আর হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা আর, এরকম ব্র্যাকেটে লিখে দিলাম, এটা হচ্ছে গামা এ। ঠিক আছে, তাহলে গামা আর = তোমরা কম্পেয়ার করে লিখে পেলো VA - V0, তাহলে এটা কী হবে VR - V0, আর নিচে V0 এবং *T একই থাকবে, V0 * T। এবার সংজ্ঞাটা কী হবে আমি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না, দেখো এখান থেকেই বলছি। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সরি এখানে আমি সিটা কেটে দিতে বলেছি, ভুল করে লেখা হয়ে গেছে, 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের প্রতি একক আয়তনে যে, এই শব্দটা পরিবর্তন হবে, প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরল পদার্থের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ঠিক আছে, দেখো এই সংজ্ঞাটা হুবহু লেখা হয়েছে সব, শুধু কোথায় পরিবর্তন হয়েছে, আপাত, এই আপাত, এখানে দেখো প্রকৃত আর এখানে হচ্ছে প্রকৃত। ক্লিয়ার? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরল পদার্থের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, আবার বলছি, তোমরা মুখস্থ করবে না, আগে গাণিতিক রাশিমালাটা লিখে নিয়ে যেভাবে আমি বললাম এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে মুখস্থ করতে লাগবে না। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরল পদার্থের আপাত প্রসারণ বা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই যে সংজ্ঞাগুলো সব একই রকম, তাই একবার যে কোনো একটা সংজ্ঞার তৈরি করার টেকনিক তোমরা শিখে গেলে বাকিগুলো কোনো ব্যাপার না। ক্লিয়ার? আমরা 9AB 10AB এই দুটো প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাই কেউ একবারে না বুঝতে পারলে ভিডিওটা বারবার দেখতে থাকো, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। এরপরের যে প্রশ্নটা, এটা কিন্তু পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে। তরলের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? একটা কথা পরিষ্কার বলছি, তো যেটা আমাদের চোখের ভুল, আপাত প্রসারণ, তাই তো, এটা কিন্তু নির্ভর করছে ওই যে
পাত্রটা তার প্রসারণ কতটা হয়েছে তার উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে তরলের আপাত প্রসারণ। কিন্তু প্রকৃত প্রসারণ কখন শুরু হচ্ছে? যখন পাত্রের প্রসারণ শেষ আর হবে না, তখন বি থেকে সি পর্যন্ত যে তরলটা প্রসারিত হয়েছে সেটাই প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম হবে, আর আপাত প্রসারণটা নির্ভর করছে তো যে পাত্র আছে পাত্রের যে প্রসারণ তার উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন থেকে এটাই আমরা বলতে পারি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম নয়, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরল পদার্থের নিজস্ব ধর্ম হবে। ক্লিয়ার? কি উত্তর লিখবে তা তোমাদের আমি একটা বই থেকে দেখাচ্ছি। কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। ঠিক আছে, যেটা আমি বলছিলাম, কোনো নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে, অর্থাৎ কাঁচের পাত্র, লোহার পাত্র, পিতলের পাত্র, যে কোনো পাত্রে রাখলে আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হবে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ তরলের যখন প্রসারণটা শুরু হয় পাত্রের প্রসারণ শেষ হওয়ার পর, তাই কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম। এইটা খুব ভালো করে বুঝে নাও, পরীক্ষায় আসে। 12 প্রশ্নের উত্তর হয়ে গেল, এই না সরি 11টা হয়ে গেল। এবার 12টা আলোচনা করব। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অলরেডি কিন্তু এই প্রশ্নের উত্তর এখানেই হয়ে গেছে, তাহলে কি উত্তর লিখবে সেটা একবার আমি বলে দিচ্ছি। এই যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, এটা নির্ভর করে 1 নাম্বার তরলের ওপর আর 2 নাম্বার পাত্রের উপাদানের উপর। ব্যাস এইটুকুই লিখবে তোমরা। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের মৌলিক ধর্ম, নিজস্ব ধর্ম, তাই উহা অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করবে না, বরং তরল পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে। 12 দাগে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ নির্ভর করে 1 তরলের প্রকৃতির উপর, অর্থাৎ তরল যে ধরনের তরল নেব তার উপর নির্ভর করবে, আর 2 পাত্রের উপাদানের উপর। আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর নির্ভর করে তরলের প্রকৃতির উপর। অন্য কোনো বইতে হয়তো সেভাবে লেখা নেই, কিন্তু তরলের প্রকৃতি যেমন নেব, অ্যালকোহল নিলে প্রসারণটা অনেক বেশি হবে, জল নিলে প্রসারণটা অনেক কম হবে, পারদ নিলে প্রসারণ আরও কম হবে। ওকে, প্রশ্ন, তরলের আপাত বা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা। মনে রাখবে দুজনেরই সব কিছু একই রকম হবে। উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ গুণাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে পার কেলভিন, আর একটা হয় তোমার এপিএস পদ্ধতি, তোমরা এটাও লিখতে পারো। ঠিক আছে, এটা যদি সিজিএস বলে এটা লিখবে, আর যদি এসআই লেখে এটা লিখবে। ওকে, 14 নম্বর প্রশ্ন, তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য। যদি তোমাদের পার্থক্য লিখতে বলা হয় 1 নাম্বার বা 2 নাম্বার, বাই চান্স যদি পরীক্ষায় আসে, একটু তৈরি থাকাই ভালো। দেখো, তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের পার্থক্য। সংজ্ঞা দিয়ে পার্থক্য: নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয় সেটাই আপাত প্রসারণ গুণাঙ্ক। তোমাদের যে সংজ্ঞাটা দিয়েছি সেই সংজ্ঞাটা যদি শুধুমাত্র ওই সংজ্ঞাটাই জানতে চাই ওটা লিখবে, আমি যেটা লিখিয়েছি। আর পার্থক্যের মধ্যে যদি হয় তো
পুরোটা লেখার দরকার নেই, এখানে যেভাবে আছে অর্থাৎ তোমাদের ঠিক ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে, তুলনা করতে বলা হয়েছে, পার্থক্যটা লিখতে বলা হয়েছে। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যে পার্থক্যটা, যে নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের একক আয়তনে যে প্রসারণ হয়, ঠিক আছে, এটা লিখবে। এর পরের যে বিষয়টা, পাত্রের ওপর নির্ভরশীলতা, অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক এর মান পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল, আগেও বলেছি, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ওই পাত্রের উপর নির্ভর করে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। মান ভিন্ন ভিন্ন পাত্রের ক্ষেত্রে একই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে মানটা সর্বক্ষেত্রে একই থাকে। আর নিজস্ব ধর্মর দিক থেকে এটি তরলের নিজস্ব ধর্ম নয়, ঠিক আছে। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো এটি তরলের নিজস্ব ধর্ম। তুলনা, কোনো তরলের ক্ষেত্রে এর মান ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা কম হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর কি না, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই আমি লিখতে ভুলে গিয়েছিলাম, এটা পরীক্ষায় খুব আসে। তরলের আপাত অর্থাৎ গামা এ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, এদের মধ্যে সম্পর্ক কী? অবভিয়াসলি গামা এ ইকুয়াল টু গামা আর অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু গামা এ, তার সাথে পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি। এখন গামা জি কেন লেখা হয়েছে? দেখো, গামা জি তুমি নাও লিখতে পারো, তুমি অন্য কিছু দিতে পারো। আমি এবার এই পরীক্ষায় যে পরীক্ষাটা আমি দেখেছি, এটা হচ্ছে কাঁচের পাত্র নিয়েছিলাম, কাঁচের পাত্র। এখন কাঁচের পাত্র হচ্ছে তোমার গ্লাস, ঠিক আছে, আর তার প্রসারণ গুণাঙ্ককে গামা জি দিয়ে প্রকাশ করা হয়, সেই জন্যে। তাহলে গামা আর ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক তার সঙ্গে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই দুটো যোগফল। আর এখান থেকে এটা হচ্ছে এ দাগের প্রশ্নের উত্তর। আর কোনটির মান বেশি হবে? অবশ্যই বলতে পারি যে গামা এ এবং গামা জি দুজনের যোগফলটা হচ্ছে গামা আর। তাহলে বিয়ের দাগের উত্তরটা অবশ্যই হবে গামা আর গ্রেটার দেন গামা এ। এটা পরীক্ষায় আসে। ওকে, আশা করি তোমরা তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটার মাধ্যমে উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।